মাননীয় কৃষিমন্ত্রী। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আমি প্রথমেই আমাদের বিরোধী দলের নেত্রীকে ধন্যবাদ জানাবো এই কারণে যে বহু যুগের ওপার হতে তিনি আষাঢ়ের মতো না হলেও মোটামুটি আসছেন, আবির্ভূত হয়েছেন, দীর্ঘক্ষণ বক্তব্য রাখছেন এবং এর আগের বার আমরা দেখছি যে উনি আসলেন বিদ্যুৎ ঝলকের মতো, তারপর তিনি চলে গেলেন, বক্তব্য দিয়ে উত্তর শোনার অপেক্ষা তিনি করেন নাই। তা আজকে অবশ্য উনি উত্তর না শুনলেও ওনার পার্টিরে উনি রেখে গেছেন, তারা শুনবে, বা উনিও নিশ্চয়ই ওনার রুম থেকে শুনছেন। অর্থাৎ এর আগের বার উনি নিজেই বলে গেছেন এবং তারপরে পার্টি সুদ্ধা নিয়ে সুরে সাপটা তিনি হাউস থেকে বেরিয়ে গেছেন। তা এইবার সেটা থেকে ব্যতিক্রম বলে আমি প্রথমে ওনার একটা ধন্যবাদ জানাবো। মাননীয় স্পিকার, হ্যাঁ, দেশের অবস্থা নিয়ে উনি বিশদ কথা বলছেন। আমাদের সেই ওনার ভাষায় আমরা ব্যর্থ 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 এই ধরনের কথাও বেশ ব্যাখ্যাই উনি দিচ্ছেন। আমি শুধু একটু ওনার বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করতে চাই, একটা সরকার ক্ষমতা গ্রহণের পরে, সরকার গঠনের পরে 50 দিনের মাথায় যখন পিলখানায় সেই মর্মন্তুদ সেই হত্যাযজ্ঞ হলো, সেই সময় 8টা বাজার সময় কিভাবে আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী কোনো রকম সিকিউরিটি ছাড়া সেই কোথায় চলে গেছিলেন যে 3টা দিন আমাদের সংসদ নেত্রী তিনি তারে খুঁজাও পান নাই। যাই হোক, ব্যাপার হলো কি যে আমরা জানি যে জনগণের সবাই বক্তব্য শুনেন, বেশি ইয়া না করে, বক্তারাও ডিস্টার্ব হয়, তাছাড়া পরিবেশটা যাতে সুন্দর থাকে এই জন্য সবাই শুনেন। তা আমি এই জন্যই বলতে চাই যে আমরা জানি যে দীর্ঘ 7টা বৎসরের, অর্থাৎ 2001 থেকে 2008, এই 7 বৎসরের অব্যবস্থা, লুটপাট, আবার স্বৈরতান্ত্রিক যে শাসন, এই শাসনের প্রেক্ষাপটে জনতার অভূতপূর্ব ম্যান্ডেট নিয়ে আসা সত্ত্বেও আমাদের যাত্রা যে কুসুমাস্তীর্ণ হবে না, এটা আমাদের জানা ছিল এবং জানা আছে। কেননা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে মহাজোট, আমরা বিশেষ করে আওয়ামী লীগ কোনোদিনই কুসুমাস্তীর্ণ পথে হাঁটে নাই। কাজে এই ধরনের সেই বিডিআরের ঘটনার পরে অনুপস্থিতি এবং নানানভাবে নানা ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, নানানভাবে সেই চক্রান্ত ষড়যন্ত্র চলতে থাকবে বিভিন্ন জায়গায় এবং তার ভিতর দিয়ে কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছাতে হবে, জনগণের অর্থনৈতিক মুক্তি দিতে হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন চালু করতে হবে এবং এই দেশের মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে গেলে যে জিনিসটি দরকার, আজকে কৃৎকৌশলযুক্ত ক্ষেত্রে, অর্থাৎ যার কথা আসছে ডিজিটাল বাংলাদেশ, সেটাও করতে হবে, কেননা সারা পৃথিবী এদিকে চলে গেছে। হ্যাঁ, 2003 সালে একবার আমাদের সুযোগ আসছিল, তখন বিরোধী দলের নেত্রী প্রধানমন্ত্রী ছিলেন, বিনা পয়সায় ফাইবার অপটিক্সের সুবিধা আমরা পেতাম। সেটা পৃথিবীর সেই কানেক্টিভিটির সুবিধার জন্যই আমরা এই জিনিসটা বিনা পয়সায় পেতাম। কিন্তু সেদিন কঠোর গোপনীয়তা, একেবারে গোপন কথা ফাঁস, অতি গোপন কথা বাইরে চলে যাবে, সুতরাং এই দোহাই দিয়ে আমরা কিন্তু ফাইবার অপটিক্স এর সঙ্গে কানেক্টিভিটিটা নেই। কানা গরুর জুদা বাথান, আলাদা থাকাই ভালো, ওই সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ হলে তো অসুবিধা হয়ে যাবে। সুতরাং এই জন্যই ওইভাবে, সুতরাং ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্ট, এটা যারা জনগণের শোষণ করতে চায়, নিপীড়ন করতে চায়, অজ্ঞানতার নিরন্ধ্র তিমিরে নিমজ্জিত রাখতে চায়, কোন রকমে
গ্রামের ভাষায় ভাল দিয়া ভুল দিয়া কোনো রকমের দেশ চালাতে চায় এবং লুট করতে চায়, তাদের জন্য জনগণ এই ডিজিটালাইজেশনের মাধ্যমে অবাধ তথ্য প্রবাহের যে অধিকার, এই অধিকারের মাধ্যমে সে জানবে, প্রশ্ন করবে, তার প্রশ্নের উত্তর পাবে এবং তারপর সে সেই দেশের অগ্রযাত্রায় সামিল হবে। এটা যারা চায় না তারা আজকে সত্য কথা, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, তারা দেশের উন্নতি দেখতে পাবে না, এটাই স্বাভাবিক। আমি একটু জিজ্ঞাসা করি, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বা আমরা ক্ষমতায় থাকলে, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ আইসিসি ট্রফি করার সেই সুযোগ লাভ করে। আর আপনারা মনে করে দেখেন, আমি রাজনীতির কথা পরে আসতেছি, শুধু খেলা, আপনাদের সময় তো বাংলাদেশ টিম বারবার হোয়াইট ওয়াশ হচ্ছে, কয়বার জিতছে, যা দুই একটা জিতছে সেটা হলো সেই বড় বড় দেশের বি টিমের সঙ্গে দুই একবার জিতছে, আর বাকি সব সময় হোয়াইট ওয়াশ। আসলে ব্যাপার হলো এই যে আপনারা সেই কোনো কিছুতেই যে একটা উৎকর্ষতা সাধন করা, দেশের সম্মানের উচ্চ শিখরে নিয়ে যাওয়া, এটা আপনাদের ধাতে নাই, আপনারা এটা কোনোদিন করতে পারেননি। আজকের কাগজে দেখেন না, লরেন্স লিপশুজ, ওনার তো আমরা ভাড়া করে আনি নাই, উনি তখনও লিখছেন, এখনো উনি বলে গেছেন, কোর্টের সামনে বলছেন, এই যে বললাম বিডিআর হত্যা এবং সেই দিন জিয়াউর রহমানের শাসনামলে হাজার হাজার একদিকে সিপাহী এবং অফিসারদের ফাঁসি দেওয়া বিনা বিচারে, ক্যাঙ্গারু কোর্ট, নো ট্রায়াল, মকারি অফ ট্রায়ালের মাধ্যমে যেভাবে সেনাবাহিনীর পঙ্গু পর্যদস্ত করার যে অভ্যাস, এটা বিএনপির আছে এবং আছে বলেই তারা একটা সরকারের 50 দিন হয় নাই সেই সময় এই ধরনের খেলার সুযোগ এবং এই ধরনের খেলার সঙ্গে তাদের সম্পৃক্ততা, এটা দেশবাসীর কাছে পরিষ্কার। মাননীয় স্পিকার, আমি বেশি দূর যাব না। আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী, তিনি দুইটা নাম বললেন, কি মাইনুদ্দিন আর ফখরুদ্দিন। ইয়াজউদ্দিন কই? ইয়াজউদ্দিন কই? ভাসুরের নাম নিতে অসুবিধা হয়, ভাসুরের নাম নিতে খুব অসুবিধা। তা ওই তো ইয়াজউদ্দিনের কথা কি করছিলেন সেই দিন তত্ত্বাবধায়ক সরকার করার জন্য? KM হাসানকে বিচারপতিদের অবসরের বয়স যাও আপনারা 2 বছর বাড়ে মোটামুটি ছকে ফেলে KM হাসানরে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবেন, এটা রেডি করে ফেলছিলেন। তারপরে যখন আর পারেন না, তখন সংবিধানের অন্যান্য সব অপশান ট্রাই করার পরে আসে ইয়াজউদ্দিনের কথা, কিন্তু আপনারা পয়লা ছুটেই ইয়াজউদ্দিনের নাম নিয়ে আসলেন। যাক, ইয়াজউদ্দিন সাহেব উনি শিক্ষক, কিন্তু তার সম্বন্ধে আমি বেশি দূর বলতে চাই না। খালি নিজের ছেলের নামে পেট্রোল পাম্পের জায়গা টায়গা, সরকারি ইত্যাদি, পুত্রবধূ এগুলো আমি একদমই আনবো না। আফটার অল দেশের রাষ্ট্রপতি, টি গার্ডেন ইত্যাদি এগুলি কেন আনতে যাব? আফটার অল দেশের রাষ্ট্রপতি, আফটার অল একজন শিক্ষক, আমি ওইদিকে যাব না। মাননীয় স্পিকার, আপনার আসলে ওই যে বললেন আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলাম, আপনাদেরই তো রাষ্ট্রপতি সত্তার সাহেব, উনি কি বলছিলেন? উনি নিজে দেশবাসীর সামনে রেডিও টেলিভিশনে বলছেন এবং পরবর্তীকালে বলছেন যে উনি নিজে, আজকে এখানে নাই, এরশাদ সাহেব ছিলেন, উনি কিন্তু তারে আহ্বান জানাইছিলেন, তাই না? তেমনি ইয়াজউদ্দিন সাহেবও ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবদের ওইভাবে মানে বসে টসে দিয়ে তারপরে নিষ্ক্রান্ত হয়েছেন। তা আপনাদের ইতিহাস তো তাই, আপনাদের তৈরি, আপনাদের সৃষ্টি, আপনাদের সেই খেলা আর শেষ পর্যন্ত খেলতে পারে না। তাই সত্তার সাহেব বিদায় নেন, তাই ইয়াজউদ্দিন সাহেব বিদায় নেন, এবং ইয়াজউদ্দিন সাহেবের নামটা এই জন্য অত্যন্ত সন্তর্পণে আপনারা পাশ কাটে সেই বক্তব্য রাখেন। মাননীয় স্পিকার, অন্যদিকে দেশের মানুষের জন্য স্বাভাবিক
আপনারা রাজনীতি করেন, আমরাও রাজনীতি করি, সবারই কনসার্ন থাকে এবং থাকাটাও খুবই স্বাভাবিক। দেশের মানুষ কেমন আছে? দেশের মানুষ কিন্তু এখন সারের পিছনে দৌড়ায় না, দৌড়ায় যেটা আপনাদের সময় কি হতো, 18 জন কৃষক মারছিলেন প্রথম টার্মে, আর মাশাআল্লাহ পরবর্তীকালে 2001 থেকে 2006 হায় সার কোথায় সার, হায় সার কোথায় সার, মানে হায় হাসান হায় হোসেন মহরমের মাতম 5টা বছর সুন্দরভাবে আপনার চালিয়ে গেছেন। আর অন্যদিকে আজকে দেখেন, যে কথা নির্বাচনে বলছিলাম, আল্লাহ মাফ করুক, অহংকার করি না, আল্লাহ সম্ভব করছে, আল্লাহ আমাদের হাতে এই তৌফিকটা দিছে বলি আজকে পারছি। সেটা কি, যে সার মানুষের পিছনে দৌড়াতেছে, মানুষ সারের পিছনে দৌড়াচ্ছে না। বলি টিএসপি এমওপি এই সার 3 দফা দাম কমানো হয়েছে, 75% দাম কমানো হয়েছে। 120 টাকার সার আজকে সেই 27 টাকায় পাওয়া যায়। আজকে 90 টাকার সার 15 টাকায় পাওয়া যায়। এমওপি 1 বোতল পানি 1 লিটার, সেটা হলো দেশি, ভালো কোম্পানি হলে দেশি 20 টাকা, আর 1 কেজি এমওপির দাম 15 টাকা। পানির চাইতে সস্তা দামে সার দিচ্ছি। একটা বিদেশি পানির বোতল 30 টাকা 1 লিটার, আর 1 কেজি ডিএপির দাম 27 টাকা, সেখানেও পানির চাইতে সস্তা দামে দিচ্ছি। কাজেই আমরা দেশের মানুষ কেমন আছে একটু কৃষকরে গিয়ে জিজ্ঞাসা করেন। পাটের দাম দিচ্ছি, আপনারা ক্ষমতায় আইসা প্রথমে নিজেদের বেতন বাড়াইছেন, আর জাম্বো সাইজ একটা মন্ত্রিসভা করছেন, আর সেইখানে শেখ হাসিনা একবার বাড়ান নাই, দুইবার নিজেদের বেতন ভাতা বাড়াইছেন। আর শেখ হাসিনা আগের সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই বেতন বাড়ে, তারপরে এই মাননীয় সংসদ সদস্য, এবং তারপরেও এখানে আছে, সেই ট্যাক্স ফ্রি গাড়ি মন্ত্রীরা কিন্তু কিনতে পারবে না, একমাত্র এমপিরা কিনতে পারবে। যেহেতু মন্ত্রীরা সরকারি গাড়ি ব্যবহার করে, 5 বছর করবে একজন মন্ত্রী থাকলে, এখানেও কিন্তু শেখ হাসিনা অত্যন্ত পরিচয় দিচ্ছেন। আবার যেহেতু উপজেলা চেয়ারম্যানরা গাড়ি ব্যবহার করে, সরকারি গাড়ি, এবং বাস্তব সত্য এমপি আমাদের ভাই, তারা রাস্তায় দাঁড়ায় রইল আর উপজেলার গাড়ি ধুলা উড়ে চলে গেল, এটা তো জিনিসটা আপনাদের জন্য ঠিক মানে ভালো না, আর আমাদের এমপিদের জন্য ভালো না, শোভন না। সুতরাং ডিউটি ফ্রি গাড়ি আমাদের এমপিরা, আপনারাও সেই সুবিধাটা পাচ্ছেন, এটা আমরা অস্বীকার করব না। মাননীয় স্পিকার, কৃষক পাটের দাম পাচ্ছে। পাট ছিল আপনাদের আমলে কৃষকের গলার ফাঁস, সোনালিয়াস পাট, আপনার কেন আপনারা তো আদমজি মিল বন্ধ করে দিলেন। কি বীর.পে 2001 সালে সরকার গঠনের অব্যবহিত পরেই আপনারা বীর.পে তলোয়ার ঘুরাইয়া আদমজিকে মানে শেষ করে দিলেন এক তলোয়ারের কোপে। কি সুন্দর বীরের মতো কাজটা করছেন। আর পাটের বাজার সেই প্রতিবেশী রাষ্ট্রের হাতে তুলে দিচ্ছেন, সেইখানে আমরা আজকে কৃষকের পাটের দাম দিছি। গ্রামে যান, কৃষকের হাতে পাটের টাকা আছে, কৃষকের হাতে তার কৃষি পণ্যের দাম আছে। আলুর কথা বলছেন, খুব ভালো বলছেন। আলু যতক্ষণ ভিজা থাকে কোল্ড স্টোরেজে নেয় না। হ্যাঁ, বিদ্যুৎ সংকট আছে, এটা ঠিক, কিন্তু তারপরেও যদি কৃষিকাজের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক থাকতো, তাহলে জানতেন যে চৈত্র মাসের আগে আলু কিন্তু কোল্ড স্টোরেজে উঠায় না। ওদিকে মুন্সিগঞ্জ বলেন, ওদিকে আগে কুমিল্লা ছিল, এরকম বিভিন্ন জায়গায়, এখন নর্থ বেঙ্গল, সবাই আলুর রসটা একটু শুকে পাতলা, চামড়াটা একটু যখন শক্ত হয় তখন নেয়। এবং এখন কাগজে দেখেন যে আলু দাম ডাবল হয়ে গেছে। কাজে যখন যেটা দাম সঙ্গত কারণে যেটুকু হওয়া দরকার সেটা কিন্তু হয়েছে। এইখানে বললেন তো ভারতে 70 টাকা রুপি পেঁয়াজের দাম ছিল, আমরা কিন্তু 35 থেকে 40-এর উপরে উঠতে দিনে, আর এখন 15 থেকে 20 টাকা। এটাও একটু বলতেন। সত্য বলতে শেখা উচিত। খালি কল্পনা নেত্রে সব কথা বললে দেখা সেই হ্যালুসিনেশন ক্রিয়েট করতে চাইলে
হ্যালুসিনেশন ক্রিয়েটেড হয় না।